এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বিয়ে করেছো 2 দিন পরে ছেলে মেয়ে হবে, তোমাকে এসব মানায় না আহিয়ান। আমার ছেলে মেয়ে যদি দেখে তাদের দাদু বউ ছাড়া জীবন কাটাচ্ছে তাহলে আমার লজ্জা করবে আব্বু। আম্মু তো আর দরজা খুলবে না। আম্মুর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, সে ওই বন্ধ ঘরেই জীবন যাপন করুক। আমি তোমার জন্য মেয়ে দেখেছি, আম্মুর থেকে 1000 গুণ সুন্দরী। চুপ করো বেয়াদব ছেলে, এসব বলতে লজ্জা করে না তোমার? লজ্জা করলে আর তুমি নাতিপুতির মুখ দেখবে না আব্বু। ছেলের কথার মানে বুঝতে পেরে আনোয়ার খান কাশতে শুরু করেছেন। এই ছেলের সাথে কথা বলা মানে জেনে বুঝে লজ্জায় পড়া। আহিয়ানের কথা শুনে আনায়া মিটিমিটি হাসছে। কোহিনূর তখনই পালিয়েছে। এর মধ্যেই নাফিসা বেগম দরজা খুলে বেরিয়েছেন। আহিয়ানের মুখে হাসি, প্ল্যান তাহলে কাজে লেগেছে। স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনলে কোনো নারী বা চাপ থাকবে? আনোয়ার খান সহ বাকিরাও অবাক। এত সময় ডাকাডাকি করলো, দরজা খোলার নাম নেই, এখন হঠাৎ কি হলো? নাফিসা বেগম রেগে আছেন, এটা অস্বাভাবিক কিছু নয়। মাসের মধ্যে 25 দিনই রেগে থাকেন। ভ্রু কুঁচকে তাকালেন আহিয়ানের দিকে। তোমার লজ্জা করে না? ছেলের বাপকে দ্বিতীয়বার বিয়ে করাবে? আমি কি মরে গেছি? সেটা পরে বলছি, আগে বলো তো আম্মু, তোমার বংশের কি ভ্রু কুঁচকে যাওয়া রোগ আছে? সবসময় এমন করে তাকাও কেন? চুপ করো আহিয়ান, আমি তোমাকে পেটে ধরেছি ভাবতেও আমার অবাক লাগছে। পেটে না ধরে পিঠে ধরা যায়, এটা কখনো শুনিনি তো। যাই হোক, আব্বুকে কালকে আমি আবার বিয়ে করাবো, তুমি তো পাত্তা দাও না। এভাবে আর কতদিন বলো? তুমি রেডি থেকো আম্মু, সতীন বলে কথা ভালো করে দেখে শুনে ঘরে তুলতে হবে তো। বলেই নিজের রুমের দিকে চলে যায় আহিয়ান যেতেই বাকিরাও চলে যায়। আনায়া অনেকবার মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু নাফিসা বেগম কোনো কথা বলেননি। নাফিসা বেগম গিয়ে খাটে বসেন। আনোয়ার খানও তার পিছু পিছু যান। রাগে গা জ্বলে যাচ্ছে নাফিসা বেগমের। ছেলেকে টেনে দূরে থাপ্পড় মারতে ইচ্ছে করছিল, কিন্তু এত বড় ছেলের গায়ে হাত তুলবেন কিভাবে? রাগের মধ্যেও মুখে তার চিন্তার ছাপ স্পষ্ট। ছেলেকে তার বিশ্বাস নেই যদি সত্যি সত্যি তার বাবার জন্য নতুন বউ নিয়ে আসে। আনোয়ার খান বুঝতে পারছেন না বউকে তার ভুলে পেল নাকি। এই দেখলাম রাগ করছে, এখন আবার এমন অবস্থা মনে হচ্ছে কান্না করে দেবে। তিনি আর কথা বাড়ালেন না। আজকে নাহিদের বাসা থেকে আনায়াকে দেখতে আসার কথা। নাফিসা বেগমের মতো না থাকলে ও কিছু আটকে থাকেনি। আহিয়ান নাহিদের সাথে কথা বলছে। নাহিদের আম্মু আর বড় বোন ছাড়া আর কেউ নেই। বোনেরও বিয়ে হয়ে গিয়েছে, তার আব্বু মারা গিয়েছেন অনেক আগেই। নাহিদের অল্প স্যালারিতেই তাদের সংসার চলে। নাফিসা বেগমের এখানেই আপত্তি। তার ধারণা নাহিদের অল্প রোজগারে তার মেয়ে ভালো থাকবে না। তবে আজকে নাহিদের আসার বিষয়ে কিছু জানেন না নাফিসা বেগম। তার মুখে চিন্তার ছাপ, ছেলে তার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। এই বয়সে সতীনের সংসার করবেন কিভাবে? নাহিদ আনায়াকে পছন্দ করে, এটা আহিয়ান অনেক আগেই লক্ষ্য করেছে। নাহিদের উপর তার বিশ্বাস ছিল, তাই ভেবেছিল সঠিক সময় আসলে নাহিদ আর আনায়ার বিয়ের কথা তুলবে। আহিয়ান সবটা জানতো। শুনে আনায়ার সাথে নাহিদও সমানভাবে অবাক। 4টার দিকে নাহিদের বাসা থেকে লোকজন এসেছে। নাহিদের আম্মু, খালাত আর তার বড় বোন, সাথে রুহি আর অয়ন তো আছেই। অয়ন বেচারার মুখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে এই বুঝি কেঁদে দিল। রুহি আর নাহিদ ভেবে পাচ্ছে না অয়নের এই হাবভাব, এর কারণ কি? তোর কি বউ মরেছে? এমন মরার মতন মুখ করে রেখেছিস কেন? বউ থাকলে তো মরবে, জানিস না আমার বউ নেই? বারবার এসব বলে লজ্জা দিস কেন? নাহিদ কাকুরও কিরে না বিয়ে হয়ে যাচ্ছে। আমার জীবনে কোনোদিন বিয়ের ফুল ফুটবে এই চিন্তায় রাতে ঘুম আসে না। তোর কপালে বউ জুটবে না বাদর, বিয়ের ফুল ফোটার আগে সেটা যেন মরে যায়। রুহির বাচ্চা তোকে আমি মেরে ফেলবো বলে দিলাম, এমন অলক্ষণে কথা বলিস না। তার আগে আমি তোর ব্যবস্থা করছি, দাঁড়া। অয়ন আর রুহির কাণ্ডে নাহিদ খুবই বিরক্ত। যেখানে যাবে সেখানে বিয়ে হচ্ছে না এই নিয়ে একজন কান্নাকাটি করবে, আরেকজন অভিশাপ দেবে। এদের এই কাহিনী দেখতে দেখতে বিরক্ত নাহিদ। ভাই তোরা থাম, আমার বিয়ের শখ মিটে গেছে। আয় এখান থেকে বাড়ি যাই, বিয়ে করতে হবে না। নাহিদ কাকু রাগ করো না। এই আমরা চুপ করলাম, তুমি কবুল বলার আগে আর মুখ খুলবো না।
আল্লাহ তোকে সুবুদ্ধি দিয়েছে। চুপ না থাকলে দেখা যাবে নাহিদের জায়গায় তুই কবুল বলে দিয়েছিস। রুহি আর অয়ন্ত চুপ করেছে। এদিকে হয়েছে আরেক কাণ্ড। নাহিদের খালার সাথে কথা বলছিলেন আনোয়ার খান, পাশে তার ভাইরাও দাঁড়িয়ে। আহিয়ান নাফিসা বেগমকে দেখিয়ে দেখিয়ে নাহিদের খালার পাশে আনোয়ার খানকে বসিয়েছে। নাফিসা বেগম ভেবেছেন এই মহিলার সাথেই আনোয়ার খানের বিয়ে ঠিক করেছে। আহিয়ান পাশাপাশি বসেছে, তার উপর আবার হেসে হেসে গল্প করছে। দুজনকে কথা বলতে দেখে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন তিনি। আনোয়ার খান হাজার চেষ্টা করেও বোঝাতে পারছেন না, কান্না জড়িয়ে দিয়েছেন তিনি। মেহমানদের সামনে আনোয়ার খান পড়েছেন লজ্জায়। নাহিদের খালা শুধুই দেখে যাচ্ছেন, তার মনে হচ্ছে এটা পাগলের বাড়ি, না হলে কেউ এমন করে। আফজাল খান, তার ছোট ভাই সহ উপস্থিত সবাই এসব দেখে হাসাহাসি করছে। নাফিসা বেগম আজ ভালোই জব্দ হয়েছেন। আহিয়ানের মুখেও দুষ্টু হাসি। তার প্ল্যান পুরোপুরিভাবে কাজে এসেছে। আহিয়ানের এমন হাসি দেখে আনোয়ার খান রেগে যাচ্ছেন। এমন ছেলে জন্ম দিয়েছেন, মানুষের সামনে মান সম্মান আর রাখলো না। এই বয়সে এসে মেয়েঘটিত বিষয় নিয়ে এই ঝামেলায় পড়তে হবে তা কখনোই ভাবেননি। আহিয়ানের ছোট চাচি আর ফুপু নাফিসা বেগমকে সবকিছু বুঝিয়ে বলছেন। মেহমানদের সামনে এমন কাণ্ড করেছেন, এই লজ্জায় তিনি রুম থেকে আর বের হননি। রুহি আর কোহিনূর মিলে আনায়াকে সাজাচ্ছে। আনায়াকে আজ নীল রঙের একটা শাড়ি পরানো হয়েছে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, মাথায় সুন্দর করে ঘোমটা টানা, গোলগাল মুখে সুন্দর সাজে অপূর্ব লাগছে আনায়াকে। কোহিনূর আনায়ার দিকে তাকিয়ে মুচকি হাসে, কাজল লাগিয়ে দিয়ে বলে, এই যে আনায়া আপু, তোমাকে কাজও লাগিয়ে দিলাম, আর কারোর নজর লাগবে না। কি বলছো কোহিনূর? যা সুন্দর লাগছে, অন্য কারোর নজর লাগার আগে আমাদেরই লেগে যাবে। হ্যাঁ ঠিক বলেছো, নাহিদ ভাইয়া আজকে চোখ সরাতে পারবে না আনায়া আপুর তাকে। রুহি আর কোহিনূরের কথা শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছে আনায়া। আহিয়ান এসে আনায়াকে নিয়ে যেতে বললে কোহিনূর আনায়াকে নিয়ে বসার রুমে চলে যায়। সেখানেই নাহিদের বাড়ির লোকজনেরা বসেছে। আনায়াকে সবাইকে সালাম করে সোফায় বসে। নাহিদ সত্যি চোখ সরাতে পারছে না তার স্বপ্নের প্রেয়সীর থেকে। মেয়েটা এমনিতেই সুন্দর, সাজলে যেন আরো বেশি সুন্দর লাগে। নীল শাড়িতে আনায়াকে নীল পরীর মতোই লাগছে। নাহিদের আম্মু আগেও আনায়াকে দেখেছেন। ছেলের জন্য আনায়াকে তার আগে থেকে পছন্দ, তবে সাহস করে বলতে পারেননি। আপনার মেয়েকে আগে থেকেই পছন্দ ভাই সাহেব। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আজকেই মেয়েকে আংটি পরিয়ে বিয়ের দিন ঠিক করতে চাই। আমাদের কোনো আপত্তি নেই আপা, আপনার কাছে আমাদের মেয়ে ভালো থাকবে এই বিশ্বাস আমাদের আছে। সবার সম্মতিতে নাহিদের আম্মু আনায়াকে আংটি পরিয়ে দিলেন। বিয়ের দিন তারিখও ঠিক করা হলো। আজ থেকে ঠিক 7 দিন পরে নাহিদ আর আনায়ার বিয়ে। এই খুশিতে আনোয়ার খান ও তার ভাইয়েরা সবাই মিষ্টিমুখ করালেন। আহিয়ান নাহিদ আর আনায়াকে আলাদাভাবে কথা বলার জন্য ছাদে পাঠিয়েছে। পিছু পিছু রুহি আর অয়নও গিয়েছে, সাথে আবার টেনে টুনি কোহিনূরকেও নিয়ে গেছে। আনায়া আর নাহিদ দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে। দুজনের মুখেই খুশির ঝিলিক। কারো মুখ থেকেই যেন হাসি সরছে না। এতদিনের জমানো ভালোবাসা আজ তাদের পূর্ণতা পেতে চলেছে। খুশি তো হওয়ারই কথা। নাহিদ আনায়াকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করে, সবই ঠিক আছে, তবে কিছু একটা মিসিং। কি মিসি? নাহিদ তাদের পাশে থাকা ফুলগুলোর দিকে তাকায়। ছাদে অনেকগুলো ফুলের টব ছিল, তার মধ্য থেকে একটা লাল গোলাপ ছিঁড়ে আনে। নাহিদ গোলাপটি আনায়ার কানের পাশে গুজে দিয়ে মুচকি হেসে বলে, তুমি এই গোলাপের মতো স্পর্শে কাঁপে হৃদয়, মায়া চুম্বিত পৃথিবী। যতই তোমার সৌন্দর্য ফুটে, ততই জীবনের প্রতিটি দিন নতুন হয়ে ওঠে। নাহিদের প্রত্যেকটি কথা আনায়ার হৃদয়ে স্পর্শ করেছে। আনায়া মুগ্ধ হয়ে দেখছে তার অতি প্রিয় মানুষটাকে। এই মানুষটির মাঝে সে সুখ খুঁজে পায়। এই মানুষটি পাশে থাকলে আনায়ার পুরো পৃথিবী সুন্দর হয়ে ওঠে। নাহিদ হঠাৎই লক্ষ্য করে তাদেরকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে। অয়নরাও এটা বুঝতে পারে, সামনে চলে আসে। চারিদিকে এত কাপল আর তাদের ভালোবাসা দেখে অয়নের নিজেকে অসহায় লাগছে। অয়নের মুখের দিকে তাকানো যাচ্ছে না। বেচারার কষ্ট দেখে কে সবাই বিয়ে করে নিচ্ছে, সে বউ পাচ্ছে না। অয়নের কাঁদো কাঁদো চেহারা দেখে রুহি আর কোহিনূর হাসছে।
দেখতে দেখতে আনায়ার বিয়ের দিন এগিয়ে আসছে। খান বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে, পুরো ছাদ জুড়ে লাইটিং করা হয়েছে। এই বাড়িতে সবাই খুশি। আনায়া তো মহা খুশি, তার ভালোবাসার মানুষটিকে অবশেষে নিজের করে পেতে চলেছে। নাফিসা বেগম এখনো পর্যন্ত চুপচাপই আছেন, তবে বলা যায় না এই মহিলার মাথার মধ্যে কি চলে। আনোয়ার খান তাকে চোখে চোখেই রাখছেন, বউ তার কি কাণ্ড করে বসে ঠিক নেই। আহিয়ান অফিস সামলাচ্ছে, আবার বিয়ে বাড়িতেও সবকিছু তদারকি করছে। একমাত্র বোনের বিয়ে বলে কথা। সব মিলিয়ে আহিয়ানের অবস্থা নাজেহাল। কোহিনূর মন খারাপ করে বসে আছে। আনায়া অনেকবার জিজ্ঞেস করলেও কিছু বলেনি। কোহিনূরের মন খারাপ, কারণ মিতু এখানে নেই। কোনো আনন্দ অনুষ্ঠানে মিতু না থাকলে কোহিনূরের ভালো লাগে না। কোহিনূর আর আনায়া এত সময় ছাদে ছিল। গেটের সামনে রোহিয়ার অয়নের সাথে মিতুকে দেখে দৌড়ে নিচে আসে। মিতু এসে কোহিনূরকে জড়িয়ে ধরে। দুই বান্ধবীর মুখের হাসি যেন সরছিলই না। মিতুকে নিয়ে আসার জন্য অয়ন আর রোহিকে ধন্যবাদ জানায় কোহিনূর। আমাদেরকে ধন্যবাদ না জানিয়ে আহিয়ানকে জানিও। আহিয়ানই তো আমাদেরকে বলল মিতুকে নিয়ে আসতে। হ্যাঁ রে কোহিন, আহিয়ান ভাইয়া তো আমাকে ফোন করে বলল তোর মন খারাপ, আমি যেন তাড়াতাড়ি চলে আসি। কোহিনূর আনমনে হাসে। এত ব্যস্ততার মাঝেও আহিয়ান খেয়াল করেছে কোহিনূরের মন খারাপ, আর তার কারণটাও বুঝে নিয়েছে। সবাই মিলে অনেক সময় আড্ডা দেয়। আজকে আনায়ার মেহেন্দি, বাড়ি ভর্তি মেহমান। আনায়ার সব কাজিন আর বন্ধুরাও এসেছে। মেহেন্দির অনুষ্ঠান চলছে। মিতু আনায়াকে হাত ভর্তি করে মেহেদি পরিয়ে দিচ্ছে। হাতের মাঝখানে মেহেদি দিয়ে সুন্দর করে নাহিদের নামটাও লিখে দিয়েছে। আনায়ার আবার এই মেহেদি দেওয়া হাতের ছবি নাহিদকে পাঠানো হয়ে গিয়েছে। আজ কোহিনূর তার ছোট চাচিকে কাজে সাহায্য করছে। যদিও তিনি অনেকবার বারণ করেছেন, কিন্তু কোহিনূর ঠিক করেছে আজকে সে কিছু না কিছু কাজ করবেই। সবসময় শুয়ে বসে দিন কাটায়, আজকে না হয় একটু কাজ করুক। গরমের মধ্যে কাজ করছে, তার উপর পড়েছে শাড়ি। নাফিসা বেগমকে কোনো কিছুতেই পাওয়া যাচ্ছে না। তার এই বিয়েতে মত নেই, তাই কোনো কাজ হতেও হাত লাগাবেন না। ঘরের সবার জন্য খাবারের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই কোহিনূর আর তার ছোট চাচি সামলাচ্ছে। বাইরের দিকটা তার বাবা চাচারাই দেখবে, আর আহিয়ান তো আছেই। আহিয়ান আজ সবুজের উপর সোনালি সুতা দিয়ে কাজ করা একটা পাঞ্জাবি পরেছে। ফর্সা শরীরে এই রংটা খুব মানিয়েছে, একদম রাজপুত্রের মতো লাগছে। আহিয়ান এসে এদিক ওদিক তাকাচ্ছে, তবে কোহিনূরকে কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎই চোখে পড়ল স্টেজের সামনে দাঁড়িয়ে থাকা অতি পরিচিত মানবীর দিকে। সবুজ রঙের শাড়ি পরেছে, চুলগুলো হাতে খোপা করা। সবুজ রঙের শাড়িটা কোমরে গুজে পাকা গৃহিণীদের মতো কাজ করছে। এভাবে শাড়ি পরায় কোমরের অনেকটা অংশ দেখা যাচ্ছে। আহিয়ান চোখ জোড়া আটকে যায় সেদিকে, মুখ ফুটে ওঠে অস্পষ্ট হাসি, এগিয়ে যায় সেদিকে। তবে পাশে তাকাতেই আহিয়ানের মুখের হাসি বিলীন হয়ে যায়। কোহিনূর এক ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে, পাশে মিতুও আছে। তিনজনই অনেক হাসাহাসি করছে, মনে হচ্ছে তারা বহুদিনের পরিচিত। এসব দেখে আহিয়ানের মাথায় রাগ উঠে গেছে। অতিরিক্ত রাগের কারণে মুহূর্তের মধ্যেই ফর্সা মুখটা রক্তবর্ণ ধারণ করেছে। চোখে তার ক্রোধ স্পষ্ট। হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যাচ্ছে সেদিকে। অয়ন আর রোহি দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছে। আহিয়ান রেগে গেলে সর্বনাশ, এটা ভেবে দৌড়ে এসেছে তাকে আটকানোর জন্য। তবে কে কার কথা শুনে আহিয়ানকে আটকানো তাদের কাজ নয়। ছেলেটি নাহিদের খালাতো ভাই, নাম জিহাদ। মিতু আর কোহিনূরের ভার্সিটির সিনিয়র। তাদের সম্পর্ক ভালোই। ভার্সিটিতে কোনো সমস্যায় পড়লে হেল্প করতে একবারও ভাবতো না। আনায়াকে দেখার জন্যই মূলত অয়ন আর রুহির সাথে এসেছে। এখানে আসলে মিতুর সাথে দেখা হয়, দুজনই অবাক হয়। মিতুর কাছ থেকে জানতে পারে আনায়া কোহিনূরের চাচাতো বোন। সেই থেকে তারা তিনজন কথা বলছে। আচমকা কারো হাতের স্পর্শ পেয়ে কোহিনূর পিছিয়ে তাকায়। আহিয়ান লাল লাল চোখ করে তাকিয়ে আছে তার দিকে, এমনভাবে হাত দুটো ধরেছে মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে। কাউকে একটা কথা বলারও সুযোগ না দিয়ে টেনে হিঁচড়ে রুমে নিয়ে গেছে কোহিনূরকে। আহিয়ানের এই রূপ দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে গেছে। কোহিনূর এখনও বুঝতে পারছে না আহিয়ানের এমন রাগ করার কারণ কি। রুমে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দেয় আহিয়ান। দরজা লাগানোর আওয়াজে পুরো বাড়ি কেঁপে উঠেছে। আহিয়ানের চোখ দুটো আগুনের লাভার মতো লাল হয়ে আছে। কোহিনূর আহিয়ানের দিকে তাকাতেও ভয় পাচ্ছে। আহিয়ান একটু একটু করে কোহিনূরের দিকে এগোচ্ছে, রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। আহিয়ানের গরম শ্বাস কোহিনূরের চোখে মুখে আছড়ে পড়ছে। কোহিনূর চোখ বন্ধ করে নেয়।
আচমকাই কোহিনূরের শাড়ি কুচি একটানে খুলে ফেলে আহিয়ান। হঠাৎ এমন হওয়ার তৎক্ষণাৎ চোখ খুলে তাকায় কোহিনূর। কোহিনূর চোখ খুলতে তাকাতেই আহিয়ান তার গাল চেপে ধরেছে, এমনভাবেই ধরেছে মনে হচ্ছে হাতের নখগুলো মুখের চামড়ার ভেতর ঢুকে যাবে। শাড়ি সামলাতে পারিস না যখন পরেছিলি কেন? অন্য ছেলেদের শরীর দেখাতে খুব ভালো লাগে তাই না? চিৎকার দিয়ে বলে আহিয়ান। আহ ছাড়ুন, লাগছে আমার। লাগুক, লাগার জন্যই ধরেছি। তুই ওই ছেলেটার সাথে কি কথা বলছিলিস? আমার সাথে তো কখনো এভাবে কথা বলিস না। এত কিসের হাসাহাসি তোর? আহিয়ান আরও জোরে চেপে ধরে কোহিনূরের গাল। কোহিনূর সহ্য করতে না পেরে কান্না করে ওঠে। কোহিনূরের চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। কোহিনূরের চোখে পানি দেখে আহিয়ানের হুঁশ ফিরে। কোহিনূরকে ছেড়ে দূরে সরে যায়, নিজের মাথার চুল নিজেই খামচে ধরে, সর্বশক্তি দিয়ে দেয়ালে ঘুষি মারে। সাথে সাথেই হাত কেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। সাদা রঙের দেয়াল হওয়ায় দেয়ালে রক্তের ছাপ দাগ স্পষ্ট। কোহিনূর সেদিকে তাকিয়ে আটকে উঠে উদ্বিগ্ন হয়ে ছুটে যায় আহিয়ানের কাছে। আহিয়ানের মতো লম্বা চওড়া সুঠাম দেহী পুরুষের শক্তির কাছে কোহিনূরের শক্তি কোনো মতেই কুলালো না। আটকাবে কি করে এটা নিয়ে চিন্তায় পড়েছে। উপায় না পেয়ে আহিয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে। আহিয়ানও যেন কোহিনূরের বাধা মানে শান্ত হয়ে ঘুরে তাকায় কোহিনূরের দিকে। আহিয়ানের সুন্দর মুখটা পরিবর্তন হয়েছে। ঘুটঘুটে আধারে ঘামের কারণে উস্কো খুস্কো এলোমেলো চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে। হাত থেকে অবিরত রক্ত পড়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই আহিয়ানের। আহিয়ানকে এই অবস্থায় দেখে কোহিনূর খুবই চিন্তিত হয়ে পড়েছে। আহিয়ানের রক্তাক্ত হাতটা ধরে সামনে আনতেই আরেক দফা আটকে ওঠে কোহিনূর। কি বলছেন এসব? পাগল হয়ে গেছেন আপনি? হাতের কি অবস্থা করেছেন? কুহু, আমাকে ক্ষমা করে দে। আমি এটা করতে চাইনি। আমি তোকে কষ্ট দিতে চাইনি। তুই ওই ছেলেটার সাথে কথা বলছিলি, আমার খুব রাগ হচ্ছিল, তাই এমনটা হয়ে গেছে। বিশ্বাস কর, আমি চাইনি। তোর খুব ব্যথা লেগেছে তাই না? কোহিনূরের গালে হাত দিয়ে বলে আহিয়ান। আহিয়ান কেমন পাগলের মতো করছে। কোহিনূর খুবই অবাক হচ্ছে। একটু আগের আহিয়ানের সাথে এই আহিয়ানের কোনো মিল খুঁজে পাচ্ছে না। আহিয়ানকে কোনোদিন এভাবে রাখতে দেখেনি কোহিনূর। এখনও কেমন ভয় করছে দেখে আহিয়ান পাগলের মতো এদিক সেদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে। দ্রুত গিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে ফার্স্ট এইড বক্স এনে কোহিনূরের গালে আলতো করে ওষুধ লাগিয়ে দেয়। এদিকে নিজের যে হাতের অবস্থা ঠিক নেই সেদিকে কোনো খেয়াল নেই। কোহিনূর শুধু দেখেই যাচ্ছে। কিছু সময়ের ব্যবধানে একটা মানুষ এত পরিবর্তন হয় কিভাবে? নিজেরই মারলো, নিজে আবার ওষুধ লাগিয়ে দিচ্ছে। কোহিনূর ফার্স্ট এইড বক্সটা নিজের দিকে টেনে আনে। ভয়ে ভয়ে আহিয়ানকে হাত বাড়িয়ে দিতে বলে। আহিয়ান ভালো ছেলের মতো তার রক্তাক্ত হাতটা কোহিনূরের দিকে এগিয়ে দেয়। কোহিনূর খুব যত্ন করে কাটা স্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আহিয়ানের কথায় মাথা তুলে তাকায় কোহিনূর। যা গিয়ে চেঞ্জ করে নে। আর একটা কথা শুনে রাখ ভালো করে, শুধু আমার সামনে শাড়ি পরবি, আর কারোর সামনে কখনোই শাড়ি পরবি না। মনে থাকবে তো? কোহিনূর ওপর নিচ মাথা নাড়িয়ে বুঝিয়েছে তার মনে থাকবে। আহিয়ানের এই রূপ দেখে কোহিনূর ভয় পেয়ে গিয়েছে, না হলে এখনই মুখের উপর কয়েকটা কথা শুনিয়ে দিত। এদিকে অয়ন, রুহি, মিতু, আনায়া সহ সকলেই চিন্তা করছে আনায়ার তো কান্না চলে আসবে এমন অবস্থা। ভাই তার এমনিতেই ভালোর ভালো, রাগলে সব ধ্বংস করে দিতে দুবার ভাববে না, এটা সে ভালোই জানে। বাড়িতে এখন বড় কেউ নেই, এই মুহূর্তে কোনো ঝামেলা হলে কিভাবে সবটা সামাল দেবে। নাফিসা বেগম এত সময়েই সবটাই শুনেছেন, তার মুখে শয়তানি হাসি। এসব দেখে যে তিনি খুশি হয়েছেন সেটা তার হাসি দেখলেই যে কেউ বুঝে যাবে। দরজা খুলে আহিয়ান বেরিয়ে আসতেই সবাই দৌড়ে তার কাছে যায়। অয়ন আর রুহি মোটা মোটা চোখ করে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। মিতু এখনো ভয়ে ভয়ে আছে। আহিয়ান যে এমন এটা সে জানতো না। কিভাবে বিড়ালের বাচ্চার মতো টানতে টানতে কোহিনূরকে নিয়ে গেল ভাবলেই ভয়ে গলা শুকিয়ে আসছে। সকলে এসে এভাবে ঘিরে ধরেছে দেখে আহিয়ান খুব বিরক্ত হয়। ভ্রু কুঁচকে তাকায় অয়নের দিকে। তোর চোখ দুটো খুলে পড়ে যাবে। এভাবে ক্যাবলা মার্কা মুখ করে তাকিয়ে আছিস কেন? আর আমি কি নতুন জামাই? এভাবে ঘিরে ধরেছিস কেন সবাই? আমার কাছে টাকা পয়সা নেই, দিতে পারবো না। যা এখান থেকে। এসেছে তো অনেকেই, তোর চোখে শুধু আমি পড়লাম? তোরা কি দুই দেওয়ার জন্য আর কাউকে খুঁজে পাস না? তুই কোহিনূরের সাথে কি করেছিস? চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো রুহি। আমি আমার বউয়ের সাথে কি করেছি এটাও তোদেরকে বলতে হবে?
অবশ্যই বলতে হবে। অয়ন আর রুহি একসাথে বলে উঠল, আদর করেছি, শখানিক চুমু খেয়েছি, কিভাবে করেছি এটাও বলতে হবে? ভাইয়ের নাউজুবিল্লাহ মার্কা কথা শুনে আনায়া লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। অয়ন বুকে হাত দিয়ে বলে, আর বলিস না ভাই, বউ পাচ্ছি না, এই দুঃখে মরে মরে অবস্থা। আদর করার টেকনিক শিখলে আমাকে আর খুঁজে পাবি না। অয়নকে এভাবে বুকে হাত দিতে দেখে মিতু ভেবেছিল অয়নের হার্টের সমস্যা, এসব দেখে হার্টে ব্যথা হচ্ছে। এখন অয়নের কথা শুনে তার বিখ্যাত মুখ ভেঙচি দিয়ে চলে গিয়েছে। মিতুর ধারণা এদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই কেউই সুবিধের নয়, এক একটা আত পাগল। এত সময় সব মেহমানরাও চলে গিয়েছে, আজকের অনুষ্ঠান এখানেই শেষ। রাত অনেক হয়েছে, বাড়ির প্রায় সকলেই ঘুমে, কোহিনূরও গভীর ঘুমে পাড়ি জমিয়েছে। হঠাৎ ঠোঁটে পিঁপড়ের কামড়ের মতো ব্যথার উপলব্ধি করলো কোহিনূর। গালে কারোর হাতের স্পর্শ অনুভব করছে, খুব যত্ন নিয়ে গালের কাটা জায়গাটায় কেউ হাত বোলাচ্ছে, মনে হচ্ছে কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কারো হাতের উষ্ণ ছোঁয়া তার মেধহীন পিঠে বিচরণ করছে, নাকে অতি চেনা পারফিউমের গন্ধ আসছে। কারোর উষ্ণ স্পর্শ বিরক্ত করে চলেছে বারবার, কিন্তু চোখ মেলে তাকানোর সাধ্য হচ্ছে না। চোখ খোলার চেষ্টা করেও আবার গভীর ঘুমে তলিয়ে যায় কোহিনূর। সকাল হয়েছে, পাখির কিচিরমিচির ডাকা শোনা যাচ্ছে। সূর্যের প্রখরতা বেশ, আজ অনেক সকালেই ঘুম ভেঙে গিয়েছে কোহিনূরের। নড়াচড়ার অবকাশ নেই, মনে হচ্ছে শরীরের উপর 70-80 কেজি ওজনের কয়েকটা আলুর বস্তা পড়ে আছে। বিরক্তি নিয়ে চোখ খুলে কোহিনূর। ওর শরীরের উপর হয়ে শুয়ে আছে আহিয়ান। আহিয়ানের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকায় কোহিনূর। কত সুন্দর লাগছে তাকে। কোনো মানুষকে যে ঘুমন্ত অবস্থায়ও এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না কোহিনূরের। এত কাছ থেকে আহিয়ানকে আর কখনোই দেখা হয়নি। কোহিনূর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আহিয়ানের ঘুমন্ত মুখশ্রীর দিকে, ভাবছে রাতের স্বপ্নের কথা। তাহলে কি কোহিনূর কোনো স্বপ্ন দেখেনি? কালকে স্বপ্নে দেখা সেই রাজকুমারটি কি আহিয়ানই ছিল? হঠাৎই লজ্জায় কোহিনূরের গাল লাল হয়ে যায়। আহিয়ান তার এত কাছে ছিল, কিছু বুঝতেই পারেনি। আহিয়ানের অগোছালো চুলগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে দেয় কোহিনূর। এই ঘুমন্ত অবস্থায় অগোছালো চুলগুলো কত সুদর্শন লাগছে তার প্রিয় মানুষটাকে। কোহিনূরের মাঝে মাঝে খুব রাগ হয়, এই মানুষটিকে এত সুন্দর হতে হলো কেন? আজকে আনায়ার গায়ে হলুদ। সারাদিন অনেক কাজ করেছে কোহিনূর, আহিয়ানের সাথে আজকে দেখা হয়নি বললেই চলে। কালকের বিষয়টা সকলেই ভুলে গিয়েছে, এটা নিয়ে আর কেউ কোনো কথা বলেনি। কোহিনূরের যদিও রাগ হয়েছিল, তবে আহিয়ানের জেলাসি দেখে হাসিও পাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল কোহিনূর। হঠাৎ নজর গেল গলার দিকটায় ছোট ছোট লালচে দাগ। শুধু গলায় নয়, কাঁধে আর পেটেও অসংখ্য দাগের উপস্থিতি পাওয়া গেল। কোহিনূর চিন্তায় পড়ে গেল, কোথাও তো লাগেনি, তাহলে দাগগুলো হলো কিভাবে? হঠাৎই রাতে দেখা স্বপ্নের কথা মাথা চাড়া দিয়ে উঠল। লজ্জায় কোহিনূরের গাল কান গরম হয়ে ধোঁয়া ছুটল। বাহিরে মিতু আর আনায়ার বন্ধুরা কোহিনূরকে ডাকাডাকি করছে। তাড়াহুড়ো করে চুল ঠিক করে তাদের কাছে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। দরজার কাছে গিয়ে আবারও ফিরে আসে, চোখ জোড়া আটকে যায় বিছানার উপর রাখা সুন্দর ড্রেসটির দিকে। হলুদ রঙের সুন্দর একটি জামা, তার পাশে গোলাপের গাজরা। জামার উপরে রাখা একটি হলুদ চিরকুট। কোহিনূর চিরকুটটি মেলে চোখ বুলায়, মুহূর্তেই মুখে হাসি ফুটে ওঠে। অনেক ভালোবাসি আপনাকে, আমার স্বপ্নের মহারানী। কোহিনূরও বিড়বিড় করে বলল, আমি অনেক ভালোবাসি আপনাকে, আমার স্বপ্নের মহারাজ। খুশি হয়ে চট করে জামাটি পরে রেডি হয়ে আসে। চিরকুটি যত্ন করে রেখে দেয় আগের চিরকুটির পাশে। সবই ঠিক আছে, তবে গাজরা হাতে দিবে না খোপায় বুঝে পাচ্ছে না। এদিকে মিতু এসে বারবার ডাকাডাকি করছে। ফুলের গাজরাটা বিছানার উপর রেখেই তাড়াহুড়ো করে চলে যায়। একই শহরে হওয়ায় একত্রে হলুদের আয়োজন করেছে দুই পরিবার। নাহিদ যদিও না করেছিল, তবে আহিয়ানের জোড়াজুড়িতে আসতেই হলো। সে চায় বরকনের গায়ে হলুদ একসাথেই হবে। আনোয়ার খানও এটাই চাইছিলেন। সব কিছু ঠিকঠাক চলছে, তবে বিয়ে বাড়ির এত আয়োজনে নাফিসা বেগমকে কোথাও দেখা যাচ্ছে না। এই নিয়ে অনেকেই অনেক কথা বলছে। আনায়া এসব শুনেও না শোনার ভান করে বসে আছে। মনে মনে কষ্টও পাচ্ছে, তার জীবনের এত বড় একটা দিনে তার মা পাশে নেই। এখন প্রায় 8টা বাজে। নাহিদের বাড়ির লোকজন এক এক করে সবাই চলে এসেছে। যেহেতু হলুদের প্রোগ্রাম, তাই বড়রা কেউ নেই। নাহিদের ছোট বড় সব কাজিন আর অয়ন রুহি। খাবার আর আনন্দ অনুষ্ঠান যেখানে অয়ন আর রুহিকে সেখানেই পাওয়া যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অয়ন নিজেকে জিহাদ ছেলেটাকে আগলে আগলে রাখছে। বলা যায় না কোহিনূরদের সাথে কথা বলতে গেলেই আহিয়ান কোনো সময় এই জিহাদের ঘাড় মটকে দেবে।
বরকনের বসার জন্য সুন্দর করে নানা প্রকার বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছে। আনায়া এত সময় হলো সেখানেই বসে আছে। মিতু আর কোহিনুরও ছিল, তবে এখন নাহিদ আশায় তারা উঠে এক পাশে চলে গিয়েছে। নাহিদ কেমন নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আনায়ার দিকে। আনায়াকে হলুদ রঙের জামদানি শাড়ি পরানো হয়েছে, খোঁপায় বেলি ফুলের মালা, সাথে ফুলের গহনা আনায়ার সৌন্দর্য মাত্রাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চারিদিকের মানুষজনকে উপেক্ষা করে নাহিদ মুগ্ধ হয়ে দেখছে তার স্বপ্নের প্রেয়সীকে। আজকের এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছিল সে। অবশেষে দুজনের এতদিনের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। নাহিদের এমন তাকানো দেখে আনায়া খুবই লজ্জা পাচ্ছে। মনে হচ্ছে এই প্রথম নাহিদ তাকে দেখল। আনায়া চোখ তুলে একবার নাহিদকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে হলুদ আর খয়েরি রঙের মধ্যে পাঞ্জাবি পরেছে। নাহিদ তাকেও আজ কম সুন্দর লাগছে না। আনায়ার মনে পড়ে ছোটবেলায় আহিয়ান তাকে গল্প শোনাতো, কোনো এক রূপকথার রাজপুত্র এসে আনায়াকে তার রানী করে নিয়ে যাবে। আনায়ার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। সত্যি আজকে আনায়ার জীবনে রাজপুত্র এসেছে, তাকে রানী বানিয়ে নিজের রাজ্যে নিয়ে যাবে। আনায়া আর নাহিদ পাশাপাশি বসেছে, একটু পরপর একজন অন্যজনকে দেখছে। এক এক করে নাহিদের সব কাজিনরা আনায়া আর নাহিদকে হলুদ লাগিয়ে দিচ্ছে। স্টেজে নাচ গানও হচ্ছে। এদিকে অয়নের এসব দেখে দুঃখে বুক ফেটে যাচ্ছে। বাবা ডাক শোনার বয়সে এসে এক এক করে সব বন্ধুদের বিয়ে খাচ্ছে, কিন্তু নিজের বউ খুঁজে পাচ্ছে না। মিতু, কোহিনুর আর রুহি একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। অয়নকে এভাবে দেবদাস মার্কা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে মিতু অয়নের কাছে আসে। সেদিন মিতু এভাবে দাঁড়িয়েছিল বলে তাকে শাবানা বলেছে আজকে এই শোধ তুলবে। কি গো গরিবের বাপ্পারাজ, এভাবে কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে আছেন কেন? মনে হচ্ছে কয়েক সপ্তাহ ধরে অনাহারে ভুগছেন। মিতুর কথায় অয়নের গা জ্বলে যাচ্ছে। এমনিতেই বউ পাচ্ছে না, এই চিন্তায় ঘুম হারাম। এই মেয়ে এসে মজা নিচ্ছে। সময় খারাপ বলে যত অপমান করেছে সবকিছু সুদ তুলছে নাকি? এই ভূত একদম আমার পিছনে লাগবে না বলে দিচ্ছে। আমাকে কোন দিক দিয়ে তোমার বাপ পারাজ মনে হলো? তাও আবার গরিবের, বড়লোকের বলতে পারলে না? ওমা, বাপ্পারাজের মতো কাদো কাদো মুখ করে বসে থাকলে বাপ্পারাজ না বলে কি সাকিব খান বলবো? পিছনে লাগিয়ে নিত, সামনেই দাঁড়িয়ে আছি। বলেই ভেঙচি দিকে দেখিয়ে চলে যায় মিতু। অয়ন তো অবাক, এই মেয়ে তার বলা কথা তাকেই ফেরত দিচ্ছে। এই মেয়ের হলুদের প্রোগ্রামে না এসে মুখ ভেঙচি দেওয়ার প্রোগ্রামে যাওয়া উচিত ছিল। ফার্স্ট প্রাইজ নিয়ে বাড়ি ফিরত, এই বিষয়ে 100% শিওর অয়ন। মিতুর সাথে ঝগড়া করার আপাতত কোনো ইচ্ছে নেই, তাই আর কথা বাড়ালো না। তবে পরে দেখে নেবে এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছে। আনায়াকে হলুদ দিতে এখন মিতু আর রুহি গেছে। অয়ন এই মুহূর্তে ফটোগ্রাফারের দায়িত্ব পালন করছে। কোহিনুর এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। এখান থেকে স্টেজের সব কিছুই দেখা যায়। হঠাৎ পেটে কারোর স্পর্শ পেয়ে কেঁপে ওঠে কোহিনুর। বিদ্যুৎ গতিতে ঘুরে তাকায়। আহিয়ানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে কোহিনুর। বুকের ভিতর এখনও ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছিল কোনো অজানা ভয়ে এক্ষুনি প্রাণটা চলে যাবে। কোহিনুরের এই অবস্থা দেখে আহিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আমি ছাড়া তোকে স্পর্শ এমন সাহস কারোর আছে? হঠাৎ এমন ভাবে কাছে আসলেন যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর ভয় পেতে হবে না, ওদিকে ঘুরে তাকা। আহিয়ানের কথায় কোনো প্রশ্ন না করে ঘুরে তাকায় কোহিনুর। আহিয়ান অতি যত্নে কোহিনুরের খোঁপায় বেল ফুলের মালা লাগিয়ে দেয়। পেছন থেকে জড়িয়ে ধরে কোহিনুরকে। কোহিনুরের চুলের খোঁপায় বেলি ফুলের মালাটা ত্রিমাত্রায় ঘ্রাণ চড়াচ্ছে। আহিয়ান কোহিনুরের একদম কাছে চলে এসেছে। নাক দিয়ে সে ঘ্রাণ নিতে ব্যস্ত। আহিয়ান কোহিনুরের কানের কাছে মৃদু গলায় ফিসফিস করে বলল, কুহু, তুই যখন আমার কাছে থাকিস তখন সময়টা একেবারে থেমে যায়। নিজেকে তোর নিঃশ্বাসের গন্ধে জড়াতে ইচ্ছে করে। তুই ছাড়া আমি কিছু অনুভব করতে পারি না। আহিয়ানের গরম শ্বাস কোহিনুরের কাঁধে পড়ছে। আহিয়ানের প্রত্যেকটি কথায় কোহিনুর কেমন কেঁপে উঠছে। আহিয়ানকে নিজে থেকে সরানোর শক্তিটুকু তার মধ্যে নেই। কোহিনুরের এমন কাঁপাকাঁপি দেখে আহিয়ান নীরবে হাসছে। এইটুকুতেই এমন গভীরভাবে ছুঁয়ে দিলে আমাকে সামলাবি কি করে? আহিয়ানের মুখে দুষ্টুমিতে ভরা হাসি। আহিয়ানের কথার মানে বুঝতে পেরে কোহিনুর খুবই লজ্জা পেয়েছে। মুহূর্তে চোখ দুটো বন্ধ করে নিয়েছে। মনে মনে আহিয়ানকে বকছে। এই সুযোগ পেলেই কারণে অকারণে কোহিনুরকে লজ্জা দিতে থাকে। আপনি ভারী নির্লজ্জ লোক। পুরুষ মানুষদের বউয়ের সামনে লজ্জা পেতে নেই। লজ্জা পেলে এই জীবনে আর বাবা ডাক শোনা হবে না আমার। চুপ করুন, কেউ শুনতে পেলে কি ভাববে?
কোহিনূর ঘুরে আহিয়ানের মুখে চেপে ধরে বলে কথাটি। আহিয়ান মুহূর্তের ব্যবধানে কোহিনূরের হাতটি সরিয়ে নেয়, নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেয়সীর দিকে। আহিয়ানের ইচ্ছে জাগলো কোহিনূরের কাঁপা কাঁপা গোলাপি ঠোঁটে ভালোবাসার চিহ্ন এঁকে দিতে। বউ তো তারই, এত ভাবাভাবি কিসের? এই ভেবে সাহস নিয়ে কোহিনূরকে নিজের কাছে টেনে এনে টুপ করে চুমু খেয়ে নেয় কোহিনূরের গোলাপি ঠোঁট জোড়াতে। কোহিনূর এখনও আহিয়ানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আহিয়ানের মুখে রাজ্য জয় করার হাসি। আহিয়ানের হঠাৎ এমন আক্রমণে কোহিনূর যেন লজ্জাবতী ন্যায় নুয়ে পড়েছে। কেউ দেখেনি বউ, এত লজ্জা পাস না। আহিয়ান এটা বলতেই পর্দার আড়াল থেকে দুইজন বলে ওঠে, আমরা কিছুই দেখি নাই, শুধু তাকিয়েছিলাম। আমি ভাই ভালো মানুষ, আমিও কিছু দেখিনি, শুধু শিখছিলাম কীভাবে চুমু খেতে হয়। কিন্তু আফসোস, পর্দার আড়াল থেকে কি আর দেখা যায়নি। অয়নের মুখটা আধারে ঢেকে গেছে। আইডিয়াটা তারই ছিল, কিন্তু এত কষ্ট করেও বেচারা কিছুই দেখতে পেল না। মিতু এদের থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল। রুহি আর অয়নের এমন কর্মকাণ্ডে মিতু খুবই বিরক্ত। তারা স্বামী স্ত্রী একটু প্রেম ভালোবাসা করছে, করুক, এরা কেন সবসময় পিছনে ক্যামেরার মতো লেগে থাকে? এমন উদ্ভট চিন্তার জন্য মিতুর তো ইচ্ছে করে অয়নকে মাথা তুলে আছাড় মারতে, শক্তির অভাবে পারে না, এই হলো সমস্যা। রুহি আর অয়নের কথা শুনে কোহিনূরের মুখখানি লজ্জায় লাল হয়ে গেছে। এত লজ্জা রাখবে কোথায়? তার ইচ্ছে করছে মাটির নিচে গর্ত খুঁড়ে সেখানে লুকিয়ে পড়তে। আহিয়ান চোখ গরম করে তাকায় রুহি আর অয়নের দিকে। এদিক সেদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে। বোঝাই যাচ্ছে আজকে রুহি আর অয়নের নিস্তার নেই। এদের জ্বালায় ঘরে বাইরে কোথাও কিছু করে শান্তি নেই। এমন কথাবার্তা বলছিস, তোদের লজ্জা করে না বজ্জাতের দল? বউকে চুমু দিলে কি গন্ধ বের হয়, তোরা সেই গন্ধ শুকে চলে আসিস। আর বলিস না ভাই, চুমুর গন্ধ কঠিন গন্ধ টেনে নিয়ে আসে। দুঃখের বিষয় এখনো সেই গন্ধ আমি ছাড়তে পারলাম না। তুই চুপ কর তো অয়ন, কোহিনূর বেচারির লজ্জায় মরে যাচ্ছে। এদের আজগুবি কথাবার্তা শুনে মিতু পুরোপুরি অবাক। লজ্জায় আবার মানুষ মরে যায়, অতিরিক্ত টেনশনে মানুষ মারা যায় শুনেছে, লজ্জায় মরে যায় এটা কখনো শুনেনি। রাত এখন 11টার মতো বাজে। আজকের মতো হলুদের অনুষ্ঠান প্রায় শেষ। খাওয়া দাওয়া শেষ করে নাহিদের বাড়ির লোকজনেরা চলে যেতে শুরু করেছে। জিহাদ ছেলেটা এত সময় ধরে কোহিনূরকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হাঁটতে হাঁটতে হঠাৎই মিতুর সাথে ধাক্কা লাগে জিহাদের। মিতু বিরক্তি নিয়ে তাকায়, কিছু বলতে যাবে, তখনই জিহাদকে দেখে চুপ করে যায়। জিহাদ ছেলেটার মুখে সবসময় হাসি লেগেই থাকে। সিনিয়র হলেও মিতু আর কোহিনূরের সাথে ফ্রেন্ডের মতোই সম্পর্ক। আরে মিতু যে, দেখতে পাইনি বুঝলে, ধাক্কাটা লেগে গেছে, কিছু মনে করো না। না ভাইয়া, কিছু মনে করিনি। আপনি কি চলে যাচ্ছেন? এত সময় দেখলাম না তো আপনাকে। অনেকক্ষণ হলো এসেছি, এবার যেতে হবে। আমি তোমাকে আর কোহিনূরকে সেই কখন থেকেই খুঁজে যাচ্ছি, পেলাম না কাউকেই। কোহিনূর কোথায়? মিতু, আমার ওর সাথে একটু কথা ছিল। জিহাদের মুখে কোহিনূরের কথা শুনেই ভয় পেয়ে যায় মিতু। কালকে তো জিহাদের সাথে কথা বলেছিল বলেই এত কাহিনী হলো। আজকে বলছে গুরুত্বপূর্ণ কথা আছে, বলছে একা একা কথা বলতে গেলে তো আহিয়ান ভাইয়া বাড়িঘর সব জ্বালিয়ে ফেলবে। মিতুর চোখের সামনে আহিয়ানের রাগী চেহারাটা ভেসে উঠছে। আমি কোহিনূরকে বলে দিব ভাইয়া, আপনি ওর সাথে কথা বলতে চেয়েছেন। ঠিক আছে, কালকে তাহলে দেখা হচ্ছে। জিহাদ হাসি মুখে বেরিয়ে যায়। মিতুও তার সাথে কথা শেষ করে চলে যাচ্ছিল। অনেক ঘুম পেয়েছে তার, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। চোখ যায় অয়নের দিকে। অয়ন ভ্রু কোচকে তাকিয়ে আছে মিতুর দিকে। মনে হচ্ছে মিতু বিশাল কোনো ভুল করে ফেলেছে। মিতু কিছু বলার আগেই অয়ন হন হন করে বেরিয়ে যায়। মিতু হাঁ করে তাকিয়ে আছে অয়নের যাওয়ার দিকে। বুঝতে পারল না হঠাৎ করে এই বিয়ে পাগল লোকের আবার কি হলো। এখন রাত 12টার মতো বাজে। বাড়ি সব মেহমানরা চলে গিয়েছে। এখন সবাই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। একটু আগেই কত হই হুল্লোড় হলো, এখন পুরোপুরি নীরব। সবার চোখে ঘুম থাকলেও কোহিনূর এখনও জেগে আছে। আহিয়ান কোহিনূরকে বলেছে কোথাও নিয়ে যাবে, সে না আসা পর্যন্ত যেন সজাগ থাকে। সেই থেকে কোহিনূর আহিয়ানের অপেক্ষায় বসে আছে, কিন্তু আহিয়ানের এখনও আসার নাম নেই। আহিয়ান যাওয়ার আগে কোহিনূরের হাতে কিছু শপিং ব্যাগ ধরিয়ে দিয়েছিল। ভেতরে কি আছে এখনো খুলে দেখানি। হঠাৎ মনে কৌতূহল জাগলো, কি আছে খুলে দেখবে, যেই ভাবা সেই কাজ। 1 মিনিটও দেরি না করে ব্যাগগুলো এনে বিছানায় রাখে।
দুইটা ব্যাগ, দুই রঙের দুটো শাড়ি রাখা আছে, তার সাথে ম্যাচিং জুয়েলারি। হুটহাট গিফট পেলে কে না খুশি হয়। আহিয়ানের থেকে গিফট পেয়ে কোহিনূর খুব খুশি হয়েছে। দুটো শাড়ির মধ্যে একটা কালো শাড়ি ছিল। আহিয়ানের কালো রং অনেক পছন্দ, তাই কোহিনূর বেছে বেছে ওই শাড়িটাই পরে নেয়। সাথে জুয়েলারিগুলো, মুখে হালকা মেকআপ করে চুলগুলো ছেড়ে দিয়েছে। রাত প্রায় 12টা বাজতে চলল, কিন্তু আহিয়ানের আসার কোনো নামই নেই। কোহিনূর অপেক্ষা করতে করতে কবে যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। কোহিনূরের হঠাৎ মনে হলো সে হাওয়ায় ভাসছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছে। না, এটা স্বপ্ন নয়, কেউ কোহিনূরকে কোলে করে নিয়ে হেঁটে যাচ্ছে। চোখ খুলে তাকায় কোহিনূর, পড়ে যাওয়ার ভয়ে লোকটি শার্টের কলার খামচে ধরে। আহিয়ান কোহিনূরের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে। কোহিনূরও যেন স্বস্তি পায় আহিয়ানকে দেখে। মনে হচ্ছে আহিয়ান তাকে আশ্বাস দিয়ে চোখ দিয়ে বলছে, আমি থাকতে তোর কিছুই হবে না কুহু, আমি আছি তো। কোহিনূর আরো শক্ত করে জড়িয়ে ধরে তার ভালোবাসার মানুষটিকে। কোহিনূরকে কোলে বসিয়ে গাড়িতে উঠিয়ে নিল আহিয়ান। চারদিকটা অন্ধকারে ছেয়ে গেছে। রাত হওয়ায় রাস্তায় মানুষজনের চলাচলও বন্ধ হয়ে গেছে। কোহিনূর শক্ত করে জড়িয়ে আছে আহিয়ানকে। আহিয়ান এক ধ্যানে কোহিনূরের দিকে তাকিয়ে আছে। কোহিনূর এলোমেলো হয়ে যাওয়া খোলা চুলগুলো কানের পাশে গুজে দেয়, আলতো করে চুমু খায় কোহিনূরের কপালে। গাড়ি চলছে তার আপন গতিতে। চলতে চলতে কখন নির্দিষ্ট গন্তব্যে এসে থেমে গেছে খেয়াল করেনি কোহিনূর। আহিয়ান আগের মতোই কোলে করে কোহিনূরকে গাড়ি থেকে বের করে আনলো, পা দিয়ে দরজাটা ঠেলে দিল। কোহিনূর চোখ খুলে তাকায়। এত সময় ধরে এভাবেই বসে থেকে খুব অস্বস্তি লাগছে তার, কিন্তু কিছু বলতেও পারছে না। আহিয়ান বুঝতে পেরে নামিয়ে দেয় কোহিনূরকে। শক্ত করে হাতটা শক্ত করে ধরে সামনের দিকে হাঁটতে শুরু করে। আহিয়ান এমনভাবে কোহিনূরের হাতটা চেপে ধরেছে মনে হচ্ছে হাত ছাড়লেই পালিয়ে যাবে। কোহিনূর চারদিকে একবার চোখ বুলিয়ে সামনের দিকটায় তাকায়। তারা এখন একটা সাদা রঙের সুন্দর বাংলোর সামনে দাঁড়িয়ে। সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুজন। রাস্তার দুই পাশে কত রং বেরঙের ফুল ফুটে আছে। কোহিনূরের মনে হচ্ছে স্বপ্ন দেখছে। আহিয়ান এসে দাঁড়াতেই এক মধ্যবয়স্ক লোক ছুটে আসে, সাথে এক মহিলা। দুজনের মুখেই হাসি লেগে আছে। তাদের আচরণে মনে হচ্ছে আহিয়ান তাদের খুব পরিচিত। কোহিনূর এসব দেখে বেশ অবাক হচ্ছে, মনে হাজারো প্রশ্ন তার। এই বাংলোটা কি তাদের? যদি এমনটাই হয় তাহলে বাংলোর কথা আগে কেন শোনেনি? কেন? লোকটার কথা কানে আসতেই তার দিকে তাকায় কোহিনূর। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? তোমাকে কতবার বলেছি আমাকে এভাবে স্যার বলে ডাকবে না। আর আমাদের আসতে কোনো সমস্যা হয়নি, ঠিকঠাক পৌঁছেছি। লোকটি একগাল হাসি দিয়ে আহিয়ানকে আনন্দিত সুরে বলল, আপনাদের রুমটা রেডি আছে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমরা এখন আসছি। আহিয়ান সম্মতি দিলে লোকটি তার সাথের মহিলা চলে যায়। আহিয়ান একবার কোহিনূরের দিকে তাকায়, তারপর উক্ত রুমটির উদ্দেশ্যে পা বাড়ায়। কোহিনূরও তাকে অনুসরণ করে হেঁটেই যাচ্ছে। রুমের দরজাটা খুলে ভেতরের দৃশ্য দেখতেই কোহিনূর এক প্রকার চমকে গেল। কত সুন্দর করে ডেকোরেট করা পুরো রুমটি। বিছানার উপরে গোলাপের পাপড়ি ছিটানো, পুরো রুমটি ফুল দিয়ে সাজানো। কোথাও থেকে একটা সুন্দর সুগন্ধ ভেসে আসছে, যা কোহিনূরের শরীরে শিহরণ জাগাচ্ছে। কোহিনূর মনে মনে হাজারো কল্পনা করতে শুরু করে দিয়েছে। উচ্ছ্বসিত হয়ে আহিয়ানকে কিছু বলার জন্য পাশে তাকায়, কিন্তু আহিয়ান ছিল না। কোহিনূর খুবই ভয় পেয়ে যায়। এই অচেনা বাংলোতে তাকে একা রেখে আহিয়ান গেল কোথায়? বাহিরে যাওয়ার জন্য দরজার দিকে তাকাতেই আহিয়ানকে দেখতে পায়। আহিয়ান আজ কালো রঙের একটা শার্ট পরেছে। শার্টের হাতাগুলো কোরই পর্যন্ত তুলে রেখেছে, বুকের দিকের বোতামগুলো খোলা, মাথার চুল এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। কত সুন্দর লাগছে আহিয়ানকে। কোহিনূর মুগ্ধ হয়ে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। আহিয়ান একটু একটু করে এগিয়ে আসে কোহিনূরের দিক কাছে, চোখে চোখে রেখে তার ঠোঁটে এক ছোট্ট হাসি ছড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি কুহু, ভালোবেসেছি, আজীবন ভালোবেসে যাব। তুমি আমার জীবনের অমূল্য রত্ন। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য চিরকালীন সুখের কারণ। আমার ভালোবাসা তোমার জন্য সীমাহীন, আর এই অনুভূতি কখনোই মুছে যাবে না, কখনোই শেষ হবে না। আজীবন তোমার হাত ধরে চলতে চাই, একসঙ্গে, আজ ও আগামীকাল, চিরকাল। কোহিনূর ছলো ছলো চোখে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। তার কান্না আসছেই। এই কান্না কষ্টের নয়, সুখের কান্না। কোহিনূরের আজ 4 বছর আগের কথা মনে পড়ছে। এভাবেই কোহিনূর আহিয়ানকে নিজের ভালোবাসার কথা বলেছিল, আহিয়ানের কাছ থেকে উত্তর চেয়েছিল। দেরিতে হলেও আহিয়ান আজ তার ভালোবাসার ডাকে সাড়া দিয়েছে, তার প্রতিটি কথার উত্তর দিয়েছে।
আহিয়ান কোহিনূরের পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে কোহিনূর কালো রঙের পাতলা শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ পরেছে, ঠোঁটে তার লাল লিপস্টিক, কালো রঙের পাতলা জর্জেট শাড়িটা বেদ করে কোহিনূরের মেধিন ফর্সা পেট দৃশ্যমান। প্রেয়সীর এমন আগুন ছড়া রূপে দিশেহারা হলো আহিয়ান। আহিয়ান কোহিনূরের আরও কাছে আসে, একটানে নিজের কাছে নিয়ে আসে, কোমর চেপে ধরে কোহিনূরের। আহিয়ানের অবাধ্য হাত কোহিনূরের কোমর বিচরণ করছে, এমন উষ্ণ স্পর্শে বারবার কেঁপে উঠছে কোহিনূর। তার গোলাপের পাপড়ি সম পাতলা ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। আহিয়ান মুগ্ধ হয়ে দেখছে, ইচ্ছে করছে প্রেয়সীর গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটগুলোর দখল নিতে। আহিয়ান ওর হাতটা কোহিনূরের ঠোঁটের উপর রেখে আলতো করে স্লাইড করে নেশাযুক্ত কণ্ঠে বলে ওঠে, তুই পুরোপুরিভাবে আমার হবি কুহু, আমাকে তোর ঠোঁটের দখল নিতে দিবে? আহিয়ানের গরম নিঃশ্বাস কোহিনূরের মুখের ওপর পড়ছে। আহিয়ানের প্রতিটি কথায় কেঁপে উঠছে কোহিনূর। তার হাত পা অবশ হয়ে এসেছে, শরীরে এতটুকু শক্তি অবশিষ্ট নেই। এই বুঝি মাটিতে লুটিয়ে পড়ল অনেক কষ্টে। আহিয়ানের চোখের পানে দৃষ্টি দিল কোহিনূর। আহিয়ান কেমন নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই দৃষ্টি কোহিনূরকে মাতাল করে দিচ্ছে। তার নারী সত্তা যেন বারবার বলছে আহিয়ানের ডাকে সাড়া দিতে। এমন ডাক কি করে উপেক্ষা করবে কোহিনূর? আহিয়ানের সুন্দর মুখশ্রী খুব করে টানছে তাকে। সমস্ত বাধা দূরে ঠেলে কোহিনূর নিজেই আহিয়ানের ফোলা ফোলা লালচে ঠোঁটে ছুঁয়ে দিল নিজের ঠোঁট। প্রেয়সীর সম্মতি পেয়ে আহিয়ানও কেমন পাগল হয়ে উঠেছে। মুহূর্তেই কোহিনূরের ঠোঁটজোড়া দখল করে নিয়েছে, পাগলের মতো চুম্বন করতে লাগলো প্রেয়সীকে। হ্যাচকা টানে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে আসলো, আবারও ভালোবাসার পরশ এঁকে দিল প্রেয়সীর ঠোঁটে। আহিয়ান কোহিনূরের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবালো। আহিয়ান পুরোপুরিভাবে কোহিনূরে মত্ত হয়ে উঠেছে। কোহিনূরের নিঃশ্বাসের শব্দে বেগ বাড়ছে, খামচে ধরেছে আহিয়ানের এলোমেলো চুল। আহিয়ানের হাতের বিচরণ অবাধ্য থেকে অবাধ্যতর হতে থাকলেও সইতে না পেরে নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল কোহিনূর। ধীরে ধীরে কোহিনূরের শরীরে পেঁচানো শাড়িটা খুলে মেঝেতে ছুঁড়ে মারল আহিয়ান। আহিয়ান তার সবটুকু ভালোবাসা ঢেলে দিল কোহিনূরের কাছে। কোহিনূরের ছোট্ট দেহটা আহিয়ানের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়ে আছে। কোহিনূর যন্ত্রণাময় সুখে কুকড়ে গিয়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে আহিয়ানের পিঠ। পুরো কক্ষ জুড়ে কেবল দুই মানবীর ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, সেই সাথে কিছু যন্ত্রণাময় সুখের কাতর গুঙানি। আহিয়ানের বাহু জুড়ে পরম শান্তিতে গভীর নিদ্রায় আচ্ছন্ন কোহিনূর হঠাৎ ঘুম ভেঙে গেলে পিটপিট নয়ন জোড়া মেলে তাকায় নিজেকে আবিষ্কার করে আহিয়ানের প্রশস্ত বুকে। রাতের কথাটুকু মনে হতেই লজ্জায় হাঁসফাঁস করে উঠল কোহিনূরের। এমন নড়াচড়ায় আহিয়ানের ঘুম ভেঙে গিয়েছে। চোখ খুলে প্রেয়সীর মায়াবী মুখের দিকে তাকাতেই রাতের ভালোবাসায় প্রতিটি মুহূর্ত স্মরণ হয় আহিয়ানের। ঠোঁটের কোণে ফুটে ওঠে তৃপ্তিময় হাসি। কাল তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়ে নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছে তার মাঝে। কোহিনূর লজ্জায় আহিয়ানের বুকে মুখ গুজে নেয়। আহিয়ান শক্ত করে জড়িয়ে ধরে প্রেয়সীকে। আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমায় দুজনে। বারবার ফোনের রিংটোনের আওয়াজে এক প্রকার বিরক্তি নিয়ে চোখ খুলে তাকায় আহিয়ান। নিজের বাহু ধরে কোহিনূরের নিষ্পাপ মুখমণ্ডল দেখে মুহূর্তে সে বিরক্তি চলে গেল। মনে সুখের হাওয়া দোলা দিল। ব্ল্যাঙ্কেট সরাতেই কোহিনূরের পিঠ দেখে আঁতকে উঠে আহিয়ান। সারা পিঠ জুড়ে আঁচড়ের দাগ, লাল হয়ে রক্ত জমে আছে। কাণ্ডজ্ঞান হারিয়ে কি করে বসেছে আছে নিজেরই খেয়াল নেই। নিজের অজান্তেই কোহিনূরকে কষ্ট দিয়ে ফেলেছে এটা ভেবে নিজের উপরে নিজের রাগ হচ্ছে আহিয়ানের। বেডসাইড টেবিলের ওপর থেকে ফোনটা এনে চোখের সামনে ধরে আহিয়ান। ফোনের স্ক্রিনে আনায়ার নামটি ভেসে উঠছে। আনায়া ছাড়াও নাহিদ, রুহি আর অয়ন অনেকবার ফোন দিয়েছে তাকে। আজকে আনায়ার বিয়ে, এটা আহিয়ানের মাথায় ছিল না। নিজের ওপর এখন আর রাগ হচ্ছে। তার বোনের জীবনের এত বড় একটা দিনে সে কিভাবে ভুলে গেল। আনায়ার বিয়ে উপলক্ষে খানবাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। সকাল থেকেই বাড়িতে মেহমানদের আনাগোনা চলছে। আহিয়ান আর কোহিনূর ছাড়া সকলেই বাড়িতে ছিল, তারাও এখন চলে এসেছে। কিছুক্ষণ পরেই বরযাত্রী চলে আসবে, তাই আনায়াকে সাজানো হচ্ছে। রুহি আর মিতু আনায়াকে সাজাচ্ছে। সাজানো প্রায় শেষের দিকে। কোহিনূর আনায়ার পাশে বসে আছে। এসব সাজগোজের বিষয়ে তেমন ধারণা নেই, তাই আনায়াকে সাজানোর দায়িত্বটা মিতু আর রুহিকেই দিয়েছে।
আনায়া আজ লাল রঙের শাড়ি পরেছে, তার সাথে ভারী গহনা, মুখে তার প্রসাধনীর ছোঁয়া, খোপায় বেলি ফুলের মালা, মাথায় সুন্দর করে ওড়না দিয়ে ঘোমটায় টানা, গোলগাল মুকুটটির সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। লাল শাড়িতে আনায়াকে লাল পরীর মতো লাগছে। এতে আনন্দের মাঝেও আনায়ার মনটা কেমন খারাপ হয়ে আছে। মায়ের সাথে তার একবারও কথা হয়নি। কথা বলতে গিয়েছিল, কিন্তু নাফিসা বেগম মেয়ের সাথে কোনো কথাই বলেননি। বিয়ের ব্যাপারটা নিয়ে মা তাকে দূরে সরিয়ে দিয়েছে, এটা ভেবেই আনায়া কষ্ট পাচ্ছে। কোহিনূর এ বিষয়ে জিজ্ঞেস করলেও কোনো উত্তর পায়নি, তবে বুঝতে পেরেছে আনায়ার মন খারাপের কারণ। মা বাবা ভাইকে ছেড়ে যাবে বলেই এমন কষ্ট পাচ্ছে। এত এত আয়োজনের মধ্যে নাফিসা বেগমকে কোথাও দেখা যায়নি। মেয়ের বিয়েতে তার সম্মতি না থাকায় নিজেকে এক প্রকার ঘরবন্দি করে রেখেছেন বলা চলে। আনোয়ার খান কয়েকবার এসে ডেকে গেছেন, কিন্তু তিনি এই অনুষ্ঠানের কোনো আয়োজনেই থাকবেন না বলে ঠিক করেছেন। আনোয়ার খানও জোর করেননি, তিনি ভালো করেই জানেন নাফিসা বেগম বিয়ে বাড়িতে সবার সামনে গেলেই কোনো না কোনো কাণ্ড ঘটাবেন, তাই তিনি ভেবেছেন নাফিসা বেগমের ঘরে থাকাটাই ভালো হবে। নাহিদের বাড়ি থেকে লোকজন চলে এসেছে। আনায়ার কাজিনরা সবাই মিলে গেট আটকিয়েছে, টাকা না দেওয়ায় পর্যন্ত গেট ছাড়বে না। একেই তো গরম, তার উপর আবার এত লোকজনের মাঝে দাঁড়িয়ে নাহিদের নাজেহাল অবস্থা। বেশি কথা না বাড়িয়ে তাদের দাবি মিটিয়ে ভেতরে ঢুকে যায় মিতু, কোহিনূর আর রুহি। একের পর এক ছবি তুলছে। ক্যামেরাম্যান হলো অয়ন। ছবি তুলতে তুলতে তার হাত ব্যথা করছে। এদিকে এদের ছবি তোলাই শেষ হচ্ছে না। মিতু ভালোই বুঝতে পারছে অয়ন বিরক্ত হচ্ছে, ইচ্ছে করেই এসব করছে। তাদের কেউ কম বিরক্ত করেনি, আজকে শোধ তুলছে। বাড়িতে আসার পর আহিয়ানের সাথে আর কোহিনূরের দেখা হয়নি। সবার মধ্যে থেকেও শুধু আহিয়ানকেই দেখতে চাইছে কোহিনূরের তৃষ্ণার্ত দুচোখ। বারবার এদিক ওদিক তাকিয়ে আহিয়ানকে খুঁজছে। আহিয়ান এখন স্টেজের দিকটায় থাকতে পারে ভেবে সেদিকেই যাচ্ছিল কোহিনূর। অসাবধানতায় কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই কারোর বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে যায় কোহিনূর। ফিরে তাকাতেই জিহাদকে দেখতে পায়। মুহূর্তেই জিহাদের থেকে দূরে সরে যায় কোহিনূর। জিহাদ চিন্তিত সুরে কোহিনূরকে জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি কোহিনূর? কোথাও লাগেনি তো? না ভাইয়া, আমি ঠিক আছি। আমি তোমাকেই খুঁজছিলাম। কালকে মিতুকে বলেছিলাম তোমাকে বলার জন্য। আমার তোমার সাথে কিছু কথা ছিল। কি বলবেন বলুন। জিহাদ কিছু বলতে যাবে, তখনই কাঁধে কারো স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকায়। জিহাদের সাথে সাথে কোহিনূরও তাকায় সেদিকে। আহিয়ান ভ্রু কুঁচকে রাগী চেহারা নিয়ে তাকিয়ে আছে জিহাদের দিকে। আহিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কোহিনূর মেহেন্দির দিনের কথা মনে পড়ে যায়। আহিয়ানের সেদিনের রাগান্বিত চেহারাটা চোখের সামনে ভাসছে। কয়েকবার শুকনো ঢোক গিলে জায়গা ছাড়ার কথা ভাবছিল সে। তত সময় রুহি ও অয়নরাও চলে এসে হাজির হয়েছে। কি বলতে চাও আমাকে বলো, আমি ওর হাজবেন্ড। আহিয়ান কোহিনূরের স্বামী, এটা যেন আকাশ থেকে পড়ল। জিহাদ মুখের ভঙ্গি মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে। কথাটি তার ভালো লাগেনি, বুঝাই যাচ্ছে। একবার তাকাচ্ছে আহিয়ানের দিকে তো একবার তাকাচ্ছে কোহিনূরের দিকে। জিহাদ অবাকের সহিত জিজ্ঞেস করে, কোহিনূর বিবাহিত? কেন হজম হলো না কথাটা? গম্ভীর কণ্ঠে কথাটি বলল আহিয়ান। তেমনটা নয় ব্রো, আমি তো জানি সে অবিবাহিত, তাই জিজ্ঞেস করলাম আর কি। তুমি এভাবে রাগ করছো কেন? রাগ করতে যাব কেন জিহাদ? তুমি আমাদের নতুন আত্মীয়, তোমার সাথে আমার রসিকতার সম্পর্ক। ভেবে নাও আমি মজা করছিলাম। তুমি যেন কি বলতে চাইছিলে? জিহাদ আমতা আমতা করে বলল, তেমন কিছুই নয়। এখানের পরিস্থিতি ভালো বুঝতে পেরে বাকিরা চলে গেছে। আহিয়ানকে শান্ত দেখে অয়ন্ত অবাক। আহিয়ানের রিয়াকশনে দেখে ভেবেছিল শিলপাটায় পিষে আজকে জিহাদকে এই ছেলেটাকে ভর্তা বানাবে। কিছু হয়নি ভেবে মনে শান্তি পেয়েছে। আহিয়ান জিহাদের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, তুমি কি চাইছো আমি ভালোই বুঝতে পারছি। ভুলেও আমার বউয়ের দিকে নজর দিবে না। পরবর্তীতে এমন হলে নজর দেওয়ার জন্য তোমার সুন্দর চোখগুলোও থাকবে না। আহিয়ানের এমন শান্ত হুমকিতে অবাক হলো জিহাদ। মুখে হাসি রেখে কিভাবে ভয় দেখিয়ে গেল তাকে। তবে আহিয়ানের সাথে কোহিনূরের সম্পর্কের বিষয়টি জেনে যে জিহাদ খুশি হয়নি, এটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। ভ্রুকুচকে তাকিয়ে আছে আহিয়ান আর তার কোহিনূরের যাওয়ার পানে। ফুল সজ্জিত স্টেজে বসে আছে নাহিদ। চারিদিকে বিয়ে বাড়ি আমেজ। নাহিদ বারবার অয়নকে বলছে রুহিকে নিয়ে আনায়ার ছবি তুলিয়ে আনার জন্য। নাহিদের এমন 18 বছর বয়সী নিবি প্রেমিকদের মতো কাজ দেখে অয়ন সেই লেভেলের মুখ ভেঙচি দিয়েছে। একটু পর তো এমনিতে দেখবি রে ভাই, এত লাফালাফি করছিস কেন?
আমাকে দেখে কি তোর দুঃখ হয় না? তোকে দেখে দুঃখ হবে কেন? তোর কি বউ মরেছে? দুঃখ তো আমার এটাই, বউ থাকলে তো মরবে। বিধবা হওয়ার জন্য একটা বউ চাই। মিতু পাশেই দাঁড়িয়েছিল, রুহিকে কিছু একটা বলার জন্য এসেছিল। অয়নের কথা শুনে কি বলবে সেটাই ভুলে গেছে। মেয়েদের স্বামী মরলে তাদের বিধবা বলে, ছেলেদেরও যে বলে, এটা আজ এই অয়ন নামক ভাঙাচোরা বিজ্ঞানীর কাছ থেকে জানলো। আনায়া আর নাহিদকে মুখোমুখি বসানো হয়েছে, তাদের মাঝখানে পাতলা ওড়না দেওয়া যাতে কেউ কাউকে দেখতে না পায়। ওড়নাটা পাতলা হওয়ায় নাহিদ আনায়াকে কিছুটা দেখতে পাচ্ছিল, তবে আনায়ার মাথায় বড় ঘোমটাটা না থাকায় প্রেয়সীকে দেখার চেষ্টায় ব্যর্থ হয় নাহিদ। কাজী সাহেব নাহিদকে কবুল বলতে বলে ফটাফট কবুল বলে দেয় নাহিদ। এটা দেখে অয়ন নাহিদকে বেশরম উপাধি দিয়ে দিয়েছে। অয়ন মনে মনে ভালোই কষ্ট পাচ্ছে। ভোলা ভালা নাহিদেরও বিয়ে হয়ে গেল, কিন্তু সে এখনও বিয়ে করতে পারলো না। অয়নের এমন হাবভাব দেখে রুহি মজা নিতে ছাড়ছে না। এবার আয়নার কবুল বলার পালা। আয়নাকে কবুল বলতে বলা হয়েছে কয়েক মিনিট আগেই, তবে এখনও নিশ্চুপ হয়ে বসে আছে। আনায়ার পাশে তার মা ছাড়া বাড়ির সকলেই রয়েছেন। আনায়ার এমন মনে হচ্ছে কবুল বলা মাত্রই সে বাড়ির সবার থেকে আলাদা হয়ে যাবে। বাবা ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে আনায়ার। আহিয়ান বোনের পাশে দাঁড়িয়ে আছে। আহিয়ান আনায়ার মাথায় হাত বুলিয়ে তাকে কবুল বলতে বলে। আনায়া আহিয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। আহিয়ানের চোখ জোড়া লাল হয়ে আছে, সে চাইলেও কাঁদতে পারছে না। এদিকে মেয়ের কান্না দেখে আনোয়ার খানও কান্না করে দিয়েছে। তার ভাইয়েরা মিলে তাকে সান্ত্বনা দিচ্ছে। আহিয়ান বোনকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করায় করুণ দৃষ্টিতে তাকায় নাহিদের দিকে। নাহিদ বুঝতে পেরে আহিয়ানের তাকানোর মানে সে চোখ দিয়ে ইশারা দেয়, আশ্বস্ত করে তার বোনকে নাহিদ সব সময় ভালো রাখবে। অবশেষে আয়না কবুল বলে। জাঁকজমকপূর্ণভাবে বিয়েটা হয়েই গেল। আনায়া ধুরু ধুরু বুক নিয়ে বসে আছে নাহিদের রুমে। নাহিদ দরজা খুলে রুমে প্রবেশ করে। নাহিদ রুমে ঢুকতেই আনায়ার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেছে। আনায়া মনের সাহস নিয়ে উঠে গিয়ে নাহিদকে সালাম করে। পায়ে হাত দিতে গেলে নাহিদ তাকে থামিয়ে দেয়। বিছানায় বসিয়ে আনায়ার মাথার লম্বা ঘোমটাটা তুলে আলতো করে আনায়ার দু হাত তুলে নিয়ে চুমু খায়। আনায়া লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। নাহিদ তার দু হাত আনায়ার গালে রেখে মুখ উপরে তুলে মুগ্ধ হয়ে দেখছে লাল শাড়িতে জড়িয়ে থাকা তার ভালোবাসার মানুষটিকে। আনায়া এমনিতেই সুন্দর নববধূর সাজে আজকে তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। লাল শাড়িতে আনায়ার ফর্সা শরীর পাগল করে দিচ্ছে নাহিদকে। নাহিদ ধীরে ধীরে অগ্রসর হয় আনায়ার ঠোঁটের দিকে। আনায়াও নাহিদের সাথে তাল মিলিয়ে তার ভালোবাসার ডাকে সাড়া দেয়। নাহিদের স্পর্শ ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। আনায়ার গলা থেকে কাঁধে নেমে আসে নাহিদের ঠোঁট জোড়া। নাহিদের ভালোবাসাময় প্রতিটি স্পর্শে কেঁপে উঠছে আনায়া। নাহিদ আনায়ার শাড়ির আঁচলটা বুকের উপর থেকে ফেলে দেয়। দুজন মিলে ডুব দেয় সুখের রাজ্যে। রাত যত গভীর হয় আনায়া আর নাহিদের ঘনিষ্ঠতা ততই বাড়তে থাকে। নিজেদের মধ্যে সকল দূরত্ব মিটিয়ে দুটি মন দুটি শরীর আজ এক হতে ব্যস্ত। রাত প্রায় 1টা হতে চললো। বাড়ির মেহমানরা এক এক করে সবাই চলে গেছে। কয়দিনে বাড়িতে এত হইচই হলো, কিন্তু আজকে একটা মানুষের সারা শব্দ নেই। বাড়ির সকল সদস্যই ঘুমিয়ে পড়েছে। আনায়া বাড়িতে নেই, এটা ভাবলেই আহিয়ানের কেমন কষ্ট লাগছে। বোনকে বড্ড ভালোবাসে আহিয়ান, তার চোখে ঘুম নেই। এত সময় ব্যালকনিতে দাঁড়িয়েছিল, সবে মাত্র বিছানায় আসলো। নজরে পড়ল মায়াবিনীর ঘুমন্ত মুখশ্রী। পরম শান্তিতে গভীর নিদ্রায় আচ্ছন্ন কোহিনূর। মাথার চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর এসে পড়ছে। কত শান্তিতে ঘুমোচ্ছে সে। এদিকে আহিয়ান এখনও জেগে আছে। কোহিনূরের এমন ঘুম দেখে তার খুব হিংসে হচ্ছে। ইচ্ছে করছে মায়াবিনীকে বিরক্ত করে ঘুম থেকে জাগিয়ে তুলতে। আহিয়ানের মাথায় মধ্যে দুষ্ট বুদ্ধি এলো। আহিয়ান নিজের বৃদ্ধাঙ্গুলটি কোহিনূরের ঠোঁটের কাছে নিয়ে স্লাইড করছে। মুগ্ধ হয়ে দেখছে তাকে। আহিয়ান বুঝে পায় না এই মেয়ের মাঝে এমন কি আছে। ঘুমন্ত অবস্থায়ও কত সুন্দর লাগছে। কোহিনূরের গোলাপ রাঙা ঠোঁটগুলো খুব করে টানছে তাকে। ইচ্ছে করছে ছুঁয়ে দিতে, দেবে কি। আহিয়ানের এক মন বলছে ঘুমের মধ্যে এমন আকাম করিস না বাবা, ঠিক হবে না। আরেক মন বলছে বউ তো তোরই, এত ভাবছিস কেন। সব বাধা দূরে ঠেলে দিয়ে আহিয়ান কোহিনূরের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। এমন উষ্ণ স্পর্শ পেয়ে নড়ে চড়ে উঠল কোহিনূর। আহিয়ান মাথা তুলে তাকালো না, ঘুম ভাঙেনি এখনও। তার ঘুম পরি ঘুমের রাজ্যেই আছে। আহিয়ানের মুখে দুষ্টু হাসি। যেভাবেই হোক আজকে বইয়ের ঘুম নষ্ট করবে।
উন্মুক্ত পেটে আহিয়ানের ঠোঁটে স্পর্শ পেতে চমকে চোখ খুলে তাকালো কোহিনূর। লাফ মেরে ঘুম থেকে উঠে কোহিনূর ঘামছে, বুঝতে পারছেন এটা কি সত্যিই হলো নাকি স্বপ্ন ছিল। বইয়ের এমন অবস্থা দেখে আহিয়ান ঠোঁট কামড়ে হাসছে। আহিয়ান চিন্তিত হওয়ার ভান করে উঠে বসে। কি হয়েছে বউ? দুষ্টু স্বপ্ন দেখেছো তাই না? আহিয়ানের এমন উদ্ভট কথায় চোখ গোল গোল করে তাকায় কোহিনূর। স্বপ্ন আবার দুষ্টু হয় কিভাবে? এমন স্বপ্ন আছে বলে তো আমি কখনো শুনিনি। আরে স্বপ্নের মধ্যে চুমাচুমি দেখলে ওটাকে দুষ্টু স্বপ্নই বলে। আহিয়ানের কথা শুনে কোহিনূরের আর বুঝতে বাকি নেই সে কোনো স্বপ্ন দেখছিল না, যা করার আহিয়ানই করেছে। কোহিনূর ভ্রু কুঁচকে তাকায় আহিয়ানের দিকে। আমি এমন স্বপ্ন দেখেছি, আপনি বুঝলেন কিভাবে? তার মানে আপনি কিছু করেছেন। কি করেছেন সত্যি করে বলুন তো? আমার ভবিষ্যৎ বাচ্চারা পৃথিবীতে আসার জন্য কান্নাকাটি করছিল, আমি শুধুই তাদেরকে আনার একটু চেষ্টা করছিলাম। দুঃখের বিষয় কিছুই করতে পারলাম না। আমি বাচ্চাদের পরে বলে দিব তাদের মায়ের জন্যই পৃথিবীতে আসতে এত দেরি হয়েছে। কোহিনূর হাঁ করে তাকিয়ে আছে। আহিয়ানের কথার উত্তরে কি বলবে খুঁজে পাচ্ছে না। বইয়ের এমন অবস্থা দেখে আহিয়ান হাসছে। নতুন দিনের আলো চোখে পড়তে শুরু করেছে। শীতল বাতাসে স্নিগ্ধতা তাজা অনুভূতির মতো শরীর বেয়ে বয়ে যাচ্ছে। সকালের সূর্যের কিরণ যেন সবকিছু নতুন করে শুরু করার আহ্বান জানাচ্ছে। পৃথিবী আবার জেগে উঠেছে। কোহিনূরের ঘুম ভেঙে গিয়েছে অনেক আগেই। আহিয়ান কোহিনূরের বুকে মাথা রেখে এখনো শান্তিতে ঘুমিয়ে আছে। দুহাত গভীর আলিঙ্গনে আটকে রেখেছে প্রেয়সীকে, এমনভাবে ধরে রেখেছে নড়াচড়ার অবকাশ নেই। কোহিনূরের খুবই অস্বস্তি হচ্ছে। এভাবে আর কত সময় থাকতে হবে কে জানে। কোহিনূরের মনে হচ্ছে আর একটু সময় এভাবে থাকলে সে অনায়াসেই আলু ভর্তা হয়ে যাবে। কেটে গেছে অনেকটা সময়, সকাল গড়িয়ে এখন বিকেল হতে চলল। আহিয়ান এখন অফিসে আছে, বাড়িতে আনায়া নেই, মিতুও চলে গেছে। আছেন শুধু নাফিসা বেগম আর কোহিনূরের ছোট চাচি। চাচাতো বোনেরাও তাদের নানুর বাসায়। আর তারা থাকলে কথা বলে সময় কাটানো যেত। কোহিনূর বাড়িতে একা একা মন খারাপ করে বসে আছে। সামনেই তার এক্সাম, তবে পড়াশোনার বসার আপাতত কোনো ইচ্ছে নেই। মন খারাপ কমাতে মিতু আর আনায়ার সাথে ফোন করে ঘন্টাখানেক কথা বলেছে। এত কিছুর মাঝেও কোহিনূরের অশান্ত মন সারাক্ষণ আহিয়ানের কথা ভেবে চলেছে। ইদানিং আহিয়ানকে না দেখলে ভালো লাগে না তার। আহিয়ানের কথা ভাবলেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পরক্ষণে চিন্তা করে কিভাবে বশ করে নিয়েছে এই মানুষটা তাকে। সারাক্ষণ গম্ভীর থাকা মেয়েটা কেমন কথায় কথায় হাসি এখন। এই তো ভার্সিটি থেকে হোস্টেলে ফিরছিল, তখনই জিহাদের সাথে দেখা। কথা বলতে না চাইলেও ভদ্রতার খাতিরে কথা না বলে থাকতে পারেনি। জিহাদ ইনিয়ে বিনিয়ে বারবার মিতুকে কোহিনূরের কথা জিজ্ঞেস করছে। মিতু মুখে উত্তর দিচ্ছে ঠিকই, তবে মনে মনে খুবই বিরক্ত হচ্ছে। একটা বিবাহিত মেয়ের পিছনে এই ছেলে পড়ে আছে কেন, এটাই বুঝতে পারছে না। অয়ন কোনোভাবে ওদিক দিয়েই যাচ্ছিল, গাড়ি থেকে মিতু আর জিহাদকে কথা বলতে দেখে দাঁড়িয়ে যায়। এত সময় ধরে দেখা যাচ্ছে কিন্তু এদের কথা বলা শেষ হচ্ছে না। এটা দেখে অয়নের জিহাদ ছেলেটাকে চিবিয়ে খেতে ইচ্ছে করছে কেন এমন হচ্ছে নিজেও বুঝতে পারছে না। আর বসে থাকতে পারছে না, এবার এগিয়ে গিয়ে এদের কথার মাঝখানে বাঁ হাত ঢোকাতেই হবে। অয়নের কণ্ঠ শুনে অবাক হয়ে মিতু ভেবেছিল মনের ভুল, এই লোক এখানে আসবে কি করে। পরে দেখলো সত্যি অয়ন আসতেই মিতুর থেকে বিদায় নিয়ে জিহাদ চলে গেছে। এই মেয়ে, এখানে এত সময় ধরে দাঁড়িয়ে কি কথা বলেছিলে? বসার ব্যবস্থা না থাকায় দাঁড়িয়ে কথা বলছিলাম। কেন বলুন তো, আপনার কি কোনো সমস্যা? তুমি আমার মুখে মুখে কথা বলছো? মুখ ছাড়া কথা বলার আর কোনো মাধ্যম আছে বলে তো আমার মনে হয় না। এত কথা বলো না, বেশি কথা বললে মুখের হাড় ভেঙে পড়ে যাবে। পরে মানুষ তোমাকে মুখ ভাঙ্গা ভুতু বলে ডাকবে। এমনিতেই দেখতে পেঁচার মতো, তার উপর এরকম হলে কেউ বিয়ে করবে না। আপনি আমাকে প্যাঁচা বললেন? তাছাড়া কি? নিজের মুখের অবস্থা দেখেছেন? পিঁপড়ে একটা, দাওয়াত পেলে মুখের ভিতরে ডেরা বানাতে চলে আসবেন। তুমি নিজের মুখের অবস্থা দেখেছো? তোমার মুখটা তো পেঁচার মতো আর দাঁতগুলো পাহাড়ের চূড়ার মতো। দূর থেকে দেখা যায়, কাছে গেলে হারিয়ে যায়। বলেই খিলখিল করে হাসতে শুরু করেছে অয়ন। এটা কোন কথা হলো? এটাই তো কথা।
অয়নের এমন কথাবার্তা শুনে মিতুর গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে মাথার উপর তুলে এক আছাড় মারতে। এদের ঝগড়া দেখে আশেপাশের মানুষেরা কেমন তাকিয়ে আছে। অয়নকে মুখ ভেঙচি দিয়ে এখিয়ে মিতু হনহন করে হেঁটে চলে যায়। মনে মনে ভাবছে কার মুখ দেখে সকালে ঘুম থেকে উঠেছিল কে জানে। সারাদিনটাই খারাপ গেল। অয়ন মুচকি হেসে মিতুর যাওয়ার পানে তাকিয়ে আছে। এই মেয়ের সাথে ঝগড়া করতে অয়নের ভালোই লাগে। বিবাহের মতো পবিত্র বন্ধনে বাধা পড়েছে নাহিদা আর আনায়া। বিয়ের পর তাদের একে অপরের প্রতি ভালোবাসা যেন আরও বেড়ে গিয়েছে। নাহিদের পরিবারের লোকেরা আনায়াকে অনেক ভালোবাসে। এখানে আসার পর মনে হয়নি তারা আনায়ার অপরিচিত ছিল, মনে হচ্ছে নিজের বাড়িতেই আছে। নাহিদের আম্মুর ভালোবাসা দেখলেই আনায়ার নিজের মায়ের কথা মনে পড়ে। নাহিদের সাথে আনায়ার বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারেনি নাফিসা বেগম, তাই তো এতদিন হয়ে গেল একবারও মেয়ের সাথে কথা বলেনি। তবে আনায়ার মন খারাপ হলেও নাহিদ তার সর্বোচ্চটা দিয়ে হলেও আনায়ার মন ভালো করার চেষ্টা করে। দিন শেষে এটা ভেবেই আনায়া খুশি হয়, জীবনে এমন একটা মানুষ, ভালোবাসার মানুষ থাকলে আর কি লাগে। আজকে কোহিনূরের জন্মদিন। প্রতিবার মিতু সবার আগে মনে করে, উইশ করে। এবারও এর পরিবর্তন হয়নি। আফজাল খান সকাল সকাল এসে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেছেন। আনায়াও ফোন করে জানিয়েছে, তবে যার জন্য কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল তার কাছ থেকে পাওয়ায়নি। আহিয়ান সকাল সকাল উঠে অফিসে চলে গেছে, তার নাকি গুরুত্বপূর্ণ মিটিং আছে। এই নিয়ে কোহিনূর আহিয়ানের প্রতি মনে মনে রাগ পুষে রেখেছে। ঠিক করেছে আজকে বাড়ি ফিরে কথাই বলবে না। কোহিনূর মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝেই কোহিনূরের এমন মন খারাপ হয় তার মায়ের জন্য। তার মা কোথায় আছে, কেমন আছে কিছুই জানে না, আদৌ আছেন কি না। বাবার কষ্ট হবে তাই এসব নিয়ে কথা বলে না, তবে মানুষটা যে ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছেন এটা কোহিনূর বুঝতে পারে। আজকের দিনটাতে কোহিনূরের তার মায়ের কথা যেন আরও বেশি করে মনে পড়ছে। তার জন্যই তো পৃথিবীর আলো দেখেছিল, এখন সেই মানুষটাই তার কাছে নেই। এত দুঃখ কষ্টে পার করে আসলো, কিন্তু মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য তার মাকে কাছে পেল না। আজ মায়ের জন্য তার খুব কষ্ট হচ্ছে। কোহিনূরের দু চোখ বয়ে পানি গড়িয়ে পড়ছে। আহিয়ান এসে কোহিনূরকে পেছন থেকে জড়িয়ে ধরে। কোহিনূর বুঝতে পারে আহিয়ানের উপস্থিতি, চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে। কোহিনূরের চুলের সুন্দর স্মেল আহিয়ানকে মাতাল করে দিচ্ছে। পরম আবেশে প্রেয়সীর গলায় মুখ গুছে আহিয়ানের ঠোঁটের স্পর্শ পেতেই কোহিনূর চোখ বন্ধ করে নেয়। আহিয়ানের এভাবে যখন তখন অ্যাটাক কোহিনূরকে খুব লজ্জায় ফেলে। চাইলেও কিছু বলতে পারে না, নিজেই কেমন বশীভূত, মন্ত্রের ন্যায় বশ মেনে যায়। তবে শত কষ্টের মাঝেও এই মানুষটার উপস্থিতি, স্পর্শ, ভালোবাসা তাকে শান্তি দেয়। কি হয়েছে? ছাড়ুন। এমন ভাবে ধরেছেন মনে হচ্ছে ছাড়লেই আমি পালিয়ে যাব। পালিয়ে যাওয়ার কথা ভাবলেও মেরে ফেলবো। তাহলে একদিন পালিয়ে গিয়ে দেখি মারতে পারেন কিনা। কোহিনূরের কথা শুনে আহিয়ানের মুখের ভঙ্গি মুহূর্তেই পরিবর্তন হয়ে গিয়েছে। চোয়াল শক্ত করে ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। চোখগুলো কেমন লাল লাল হয়ে গেছে। কোহিনূর বুঝতে পারছে না সে কি কোনো ভুল করলো। পালিয়ে যাওয়ার কথাটা বলে কোহিনূর কিছু বলতে যাবে, তখনই আহিয়ানের আক্রমণের শিকার হয়। আহিয়ান তড়িৎ গতিতে গিয়ে নিজের ঠোঁট দিয়ে কোহিনূরের ঠোঁট চেপে ধরে। কোহিনূর চলে যাওয়ার কথা বলেছে মনে পড়তেই আহিয়ান কোহিনূরের ঠোঁটে কামড় বসিয়ে দেয়। ব্যথায় চোখ বন্ধ করে আহিয়ানের শার্ট খামচে ধরেছে। কোহিনূর খালি রক্তের স্বাদ আসতেই কোহিনূরের ধ্যান ফেরে। এখন নিজের উপরে নিজেরই রাগ হচ্ছে। রাগের মাথায় আবারও ভুল করে ফেলেছে। আহিয়ান নিজের বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কোহিনূরের ঠোঁটের কাটা অংশ চেপে ধরে। কোহিনূরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আহিয়ান কোহিনূরকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেয়। হাঁটু গেড়ে কোহিনূরের সামনে বসে পড়ে। কোহিনূরের ছোট্ট হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে পুহু, আর এমন করব না। আহিয়ানের এমন কাজে কোহিনূরের খুব রাগ হচ্ছে। আহিয়ানের হুটহাট এমন রেগে যাওয়ার বিষয়টা তার মোটেও ভালো লাগে না। রাগে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে কোহিনূর। আহিয়ান বাচ্চাদের মতো চেহারা বানিয়ে বসে আছে কোহিনূরের পায়ের কাছে। এমনভাবে মুখ বানিয়েছে যেন দেখে মনে হচ্ছে খুবই নিষ্পাপ, কিছুই বোঝে না, জানে না। এই দেখো কান ধরছি, আর এমন হবে না। আমার ভবিষ্যৎ বাচ্চারা তাদের বাবাকে এমন অবস্থায় দেখে হাসাহাসি করছে, আমাকে আর লজ্জা দিস না। রাগের মাঝেও আহিয়ানের এমন উদ্ভট কথায় কোহিনূর হাসি আটকাতে ব্যর্থ হয়। বইয়ের রাগ ভেঙেছে দেখে আহিয়ান মনে শান্তি পায়। মনে হচ্ছে বুকের ভেতর থেকে পাথর নেমে গেছে, আর একটু হলেই শ্বাস আটকে মরে যেত।
সন্ধ্যায় রুহি এসেছে আহিয়ানদের বাসায়, সাথে আনায়া আর আহিদও। কোহিনূর সবার সাথে বসে গল্প করছিল, নাফিসা বেগমও সেখানেই বসেছিলেন। তার কেন যেন এসব সহ্য হচ্ছে না। আনায়া কয়েকবার কথা বলতে চেয়েছে, কিন্তু তিনি তেমন কথা বলেননি, রেগে উঠে চলে গিয়েছেন। কোহিনূর সবসময় নাফিসা বেগমকে এড়িয়ে চলে, এই মহিলা সুযোগ পেলেই তার মাকে নিয়ে কথা বলতে শুরু করে। সহ্য করতে না পেরে নিজেও অপমান করে বসবে, এই জন্য তিনি যেখানে থাকেন কোহিনূর সেখানে থাকে না। আহিয়ান রুহিকে বলেছে আনায়া আর কোহিনূরকে শপিংয়ে নিয়ে যেতে। কোহিনূরের ইচ্ছে না থাকলেও যেতে হয়েছে, তার মনটা ভীষণ খারাপ। কোহিনূরের মনে নেই একবার, কোহিনূরের এত স্পেশাল একটা দিন আহিয়ানের মনে নেই একবার ছোট্ট করে হ্যাপি বার্থডে অত বলা যায় সেটা বলেনি। বলবে কিভাবে, তার তো মনেই নেই। কোহিনূরের মন খারাপের কারণ বুঝতে পেরে রুহি আর আনায়া নীরবে হাসছে। শপিং শেষ করে বাড়ি ফিরে এসেছে আনায়ারা। তারা বাড়ি অন্ধকারে ছেয়ে আছে। এত অন্ধকার দেখে কোহিনূরের বাড়িটাকে ভূতের বাড়ি মনে হচ্ছে। ফোনে প্লাস জ্বালিয়ে হেঁটে যাচ্ছে কোহিনূর নিজের রুমের, পৌঁছাতেই লাইট জ্বলে উঠল। নীরবতা ছিন্ন করে একে একে ফুটে উঠে বেলুন, চারিদিকে ছিটি পড়েছে ঝিলমিলি কাগজের টুকরো। চারদিকটাই দেখে অবাক হয় কোহিনূর। সারা ঘর আলোতে পরিপূর্ণ, রং বেরঙের বেলুন দিয়ে ডেকোরেট করা। নাফিসা বেগম ছাড়া বাড়ির সবাই তার রুমে উপস্থিত। আহিয়ানের কণ্ঠ শুনে কানে আসতেই দরজার দিকে ঘুরে তাকায় কোহিনূর। সারপ্রাইজটা কেমন লাগলো বউ? কোহিনূর খুশি হয় আহিয়ানের, তার মানে মনে ছিল কোহিনূরের জন্মদিনের কথা, আর সে কিনা এই নিয়ে সারাদিন মন খারাপ করে বসে থাকলো। আহিয়ান কোহিনূরের কাছে এগিয়ে আসে, হাত দুটো ধরে জন্মদিনের শুভেচ্ছা জানায় কোহিনূরকে। তোমার হাসি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। তোমার সঙ্গে প্রতিটি দিন কাটানো এক অপরূপ সুখ। শুভ জন্মদিন প্রিয়তমা, তুমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ আমার কাছে। আহিয়ানের কথায় কোহিনূরের মুখে হাসি ফুটে ওঠে। আহিয়ানের পরেই রুহি, আনায়া সহ বাকিরাও একসাথে চিল্লিয়ে কোহিনূরকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। একে একে সবাইকে ধন্যবাদ জানায়। কোহিনূর এত সুন্দর সারপ্রাইজ সে জীবনেও পায়নি। আহিয়ানের প্রতি খুবই কৃতজ্ঞ কোহিনূর। মানুষটা সবসময় তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে চলে। কেক কাটা শেষ হলে বড়রা সবাই চলে যায়। মেয়ের দিকে তাকিয়ে আফজাল খান শান্তির নিঃশ্বাস ফেললেন। মেয়েকে তিনি ঠিক মানুষটির হাতেই তুলে দিয়েছেন, এটা ভেবেই মনে শান্তি পান। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।